হেই হ্যালো, ওয়েলকাম টু ডিডি টেক উইমেন টিউটর অফ সেটটেক। অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য আরো একটা ইংলিশ ক্লাসে আমরা উপস্থিত হয়েছি। লাস্ট আমরা 3টা ক্লাস নিয়েছি। তৃতীয়তম ক্লাসে আমরা প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেন নিয়ে কথা বলেছি, ভার্ব আর কোয়াজিটিভ ভার্ব থেকে যেসব কোশ্চেন এসেছিল সেগুলো নিয়ে। আজকের ক্লাসে আমরা আরো বেশ কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে এসেছি, সেগুলোর ব্যাখ্যা সহকারে সলিউশন করব, আমরা সলভ করব। সো লেটস স্টার্ট। প্রথম কোশ্চেনটা দেখুন, we should obey the laws. Here the verb obey is dash. Obey, আচ্ছা এই সেন্টেন্সটার বাংলা কি, ট্রান্সলেট করলে কি হবে? আমাদের আইন মেনে চলা উচিত, আইন সমূহ মেনে চলা উচিত। we should obey, এই obey মানে কি? মেনে চলা। তাহলে এই যে এখানে বলেছে obeyটা কি ভার্ব, obeyটা কি ভার্ব? here the verb obey is dash, অক্সিলারি ভার্ব মানে কি সহযোগী ভার্ব? না, অবভিয়াসলি নট। এখানে তো অক্সিলারি ভার্ব হচ্ছে শুড, মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে শুড, তার মানে অক্সিলারি ভার্ব হবে না। তার মানে অক্সিলারি ভার্ব ক্রস। নন ফাইনাইট ভার্ব, না, নন ফাইনাইট ভার্ব আমরা কি জানি? ওই যে ওই তিনটা, জিরান্ড মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত নাউনের মতো কাজ করবে, অথবা পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, না সেরকমটাও না। তারপর আরেকটা আছে টু এর পর ভার্বের বেস ফর্ম, ইনফিনিটিভ যেটাকে বলে। সো ইনফিনিটিভও না, এখানে অবেই নন ফাইনাইটও তার মানে হবে না। জিরান্ড পার্টিসিপল বা ইনফিনিটিভ নয় এটা, তার মানে নন ফাইনাইট, এটাও ক্রস। তাহলে থাকছে কি ফাইনাইট না প্রিন্সিপাল? আচ্ছা, ফাইনাইট ভার্ব হবে না প্রিন্সিপাল ভার্ব হবে? এখন কথা হচ্ছে ফাইনাইট ভার্ব হবে, প্রিন্সিপাল ভার্ব হবে, কারণ এটা হচ্ছে অবে এখানে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। এটা রাইট আনসার হওয়া উচিত প্রিন্সিপাল, কিন্তু এটা ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট ভার্ব? আমরা জানি তো ফাইনাইট ভার্বেরই একটা প্রকার হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। সেই হিসেবে প্রিন্সিপাল ভার্বও হওয়ার কথা, ফাইনাইট ভার্ব হওয়ার কথা। তাহলে আমরা দাগাবো কোনটা? কোনটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি পাবে, প্রথম প্রায়োরিটি কোনটা পাবে? তো আমাদের প্রথম প্রায়োরিটি পাবে অবশ্যই প্রিন্সিপাল ভার্ব। কেন? কারণ ফাইনাইট ভার্বের তো আরো প্রকার আছে, তাই না? অক্সিলারি ভার্ব আছে, তারপরে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আছে, অক্সিলারির আবার প্রকারভেদ আছে, প্রিন্সিপালের আবার প্রকারভেদ আছে। তো ফাইনাইটের মধ্যে নির্দিষ্ট করে কোনটা বোঝাচ্ছে, যেহেতু নির্দিষ্ট করে দেওয়া আছে যে ইয়েস প্রিন্সিপাল ভার্ব অপশনে দেওয়া আছে, তাহলে আমাকে নির্দিষ্টটি আঁকাতে হবে, যেটা স্পেসিফিক করে বুঝাইছে। অবশ্যই এই কারণে ফাইনাইট ভার্ব আমরা ইউজ করব না, ফার্স্ট প্রায়োরিটি পাবে প্রিন্সিপাল ভার্ব। আই থিংক ইউ হ্যাভ গট ইট। যদি বুঝে থাকেন তাহলে পরের কোশ্চেনটি দেখুন ভালো করে। আই ডিড দ্য ওয়ার্ক, পরের কোশ্চেনটি কি বলেছে? আই ডিড দি ওয়ার্ক। এখন বলেছে হিয়ার ডিড ইজ এ অর অ্যান ড্যাশ, মানে বলেছে এই সেন্টেন্সটিতে ডিড কি ভার্ব? এই সেন্টেন্সটিতে ডিড কি ভার্ব? অক্সিলারি ভার্ব। এমনিতে আমরা কি জানি? এমনিতে আমরা জানি যে ডিড একটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্বই। কারণ এই অক্সিলারি ভার্ব কখন আমরা ইউজ করি? ফার্স্ট ইনডিফিনিট টেন্সের যখন আমরা ইন্টারোগেটিভ তৈরি করি অথবা নেগেটিভ করি, তখন আমরা ডিড অক্সিলারি ভার্বটাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে কাজে লাগাই। সেই হিসেবে এটা অক্সিলারি ভার্ব, কিন্তু এটা অক্সিলারি এই সেন্টেন্সে না। কেন এই সেন্টেন্সে না বলুন তো কেউ, একটু ভাবুন তো, এই সেন্টেন্সে কেন ডিড অক্সিলারি ভার্ব না? কারণটা হচ্ছে দেখুন, ডিড এই সেন্টেন্সে একটাই ভার্ব, এই সেন্টেন্সে একটি ভার্বই আছে। আর এটা মনে রাখবেন, এটা নোট করে রাখুন, একদম সাইড নোট করে রাখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন রকমের এক্সামে এসেছে। খুব সহজ কথা, অনেকেই জানেন হয়তো, যে যখন সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকবে, যখন সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকবে, তো সেটা অক্সিলারি হোক বা যেই ভার্বই হোক না কেন, তার পরিচয় একটাই, সে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মানে মেইন ভার্ব। আবারও বলি, আমি রিপিট করি কথাটা, যখন দেখবেন সেন্টেন্সে একটি মাত্রই ভার্ব আছে, তখন সেই সেন্টেন্সে ওই ভার্বটা অক্সিলারি ভার্ব হলেও, হেল্পিং ভার্ব হলেও, সেটার পরিচয় হচ্ছে ওই সেন্টেন্সে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। সো এই জন্য ডিড কে আমরা যদিও জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য একটা অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে এর পরিচয় অক্সিলারি না, এখানে এর পরিচয়টা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ রাইট আনসার উড বি প্রিন্সিপাল ভার্ব। উইক ভার্ব তো হবেই না, স্ট্রং ভার্ব হবে না, রাইট? আই থিংক বুঝতে পেরেছেন যে কেন ডিড এখানে প্রিন্সিপাল ভার্ব হলো। কারণ এই সেন্টেন্সে দেখুন আর কোনো ভার্ব আছে ডিড ছাড়া? নেই তো। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম। সুতরাং যেহেতু ডিড অক্সিলারি, বাট এই সেন্টেন্সে অক্সিলারি হওয়া সত্ত্বেও একটাই ভার্ব, তার মানে এই হচ্ছে মেইন ভার্ব। এখানে ডিড কাজ করিয়েছিলাম এটা বোঝাচ্ছে, ঠিক আছে, কাজ করেছিলাম। আচ্ছা, এরপরে থার্ড দেখুন, এটা যদি বুঝতে পারেন,
এগুলো মনে রাখবেন, প্রত্যেকটা কোশ্চেন যখন সলভ করছি সেখানে কিন্তু একটা করে রুল লুকিয়ে আছে। আপনাদের অবশ্যই উচিত যে সেই রুলগুলোকে মনে রাখা। কোশ্চেনটা তো অবশ্যই মনে রাখবেন, সেই কোশ্চেনটার অ্যান্সার সহ মনে রাখবেন, বাট তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই রুলটা মনে রাখা। কারণ এই কোশ্চেন হয়তো রিপিট নাও হতে পারে, রিপিট হলে তো আপনার এটা প্লাস পয়েন্ট, বাট ধরেন যে আসেনি, রিপিট হয়নি, কিন্তু নিয়মটা তো রিপিট হতে পারে, সেম নিয়মের অন্য কোশ্চেন দিতেই পারে কিন্তু, এবং এগুলোই হয়। সুতরাং অবশ্যই রুলটা মনে রাখবেন, প্রত্যেকটা কোশ্চেনে সলভ করার সময় যে রুলটা পাচ্ছেন সেই রুলটা মনে রাখবেন। যদিও এগুলো নিয়ে আমরা আমাদের লাস্ট 3টা ক্লাসে কথা বলেছি, বেসিক ক্লাসে। তো দেখুন, নাম্বার 3, দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, দ্য ভার্ব ইন দিস সেন্টেন্স ইজ ড্যাশ। এই যে এখানে ওপেন্ড ভার্বটা কি ভার্ব সেটা বলেছে। দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, এটার বাংলা কি হচ্ছে, যে দরজাটি অটোমেটিক্যালি মানে কি স্বয়ংক্রিয়ভাবে বা একা একই বা নিজে নিজে কি হয়েছিল, খুলে গিয়েছিল, দরজাটি খুলে গিয়েছিল। ওকে, তাহলে এখন বলেছে এখানে ওপেন্ড কি ভার্ব, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং না নন ফাইনাইট। আচ্ছা, নন ফাইনাইট মানে কি? নন ফাইনাইট মানে হচ্ছে ওই যে ওই তিনটা, জিরান্ড হতে হবে, অথবা পার্টিসিপল হতে হবে, অথবা ইনফিনিটিভ হতে হবে। এখানে কি এরকম কোনো কিছু দেখতে পাচ্ছি জিরান্ড ইনফিনিটিভ ওই ওপেন্ড এর মধ্যে? না তো, তার মানে নন ফাইনাইট হবে না। লিঙ্কিং হবে, লিঙ্কিং মানে কি জানি, যে কমপ্লিমেন্টের সাথে যেই ভার্বটা যুক্ত করবে সেই ভার্বকে আমরা লিঙ্কিং ভার্ব বলবো বা কাপুলেটিভ ভার্ব বলবো। লিঙ্কিং ভার্বের আরেকটা নাম কাপুলেটিভ, মনে রাখবেন। তো এখানে কি এরকম কিছু দেখছি আমরা? নো, এখানেও ওইরকম বিষয় নেই, এখানে লিঙ্কিং ভার্ব না। কারণ কি, এখানে দেখুন কোন কমপ্লিমেন্ট আছে, অটোমেটিক্যালি কি কমপ্লিমেন্ট? নো। তার মানে ওপেন্ড এখানে কমপ্লিমেন্টের সাথে সাবজেক্টে যুক্ত করেনি, তার মানে এখানে ওপেন্ড কখনোই লিঙ্কিং ভার্ব না, এখানে লিঙ্ক করেনি, সুতরাং লিঙ্কিংও হবে না। এখন ট্রানজিটিভ না ইন্ট্রানজিটিভ? ইন্ট্রানজিটিভ মানে আমরা কি জানি, ইন্ট্রানজিটিভ ভার্ব সেই ভার্ব যার অবজেক্ট থাকে না, ট্রানজিটিভ ভার্ব সেই ভার্ব যার অবজেক্ট থাকে। তো দেখুন তো এই সেন্টেন্স এখন জিজ্ঞেস করুন যে দরজাটি কি খুলেছিল, উত্তর আছে? নেই। কাকে খুলেছিল, দরজাটি কাকে খুলেছিল, উত্তর আছে? নেই। তার মানে এখানে অবজেক্ট নেই, তার মানে যেহেতু অবজেক্ট নেই তার মানে এটা ট্রানজিটিভ ভার্ব হবে না। কারণ ট্রানজিটিভ ভার্বের ডেফিনেশনই হচ্ছে যে যেই ভার্বের অবজেক্ট থাকবে সেই ভার্বকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। যেহেতু এই ভার্বের অবজেক্ট নেই, এই অটোমেটিক্যালি এখানে হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব যেহেতু অবজেক্ট নেই সুতরাং এটার নাম ইন্ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, ওকে, আই হোপ মনে থাকবে, রুলটা অবশ্যই মনে রাখবেন যে যার অবজেক্ট নেই তাকে আমরা ইন্ট্রানজিটিভ ভার্ব বলি, আর যেই ভার্বের অবজেক্ট থাকে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। ওয়েল, তাহলে দেখুন নাম্বার 4, নাম্বার 4 কি বলেছে, হি র্যান আ রেস, হি র্যান আ রেস মানে সে একটা দৌড় প্রতিযোগিতা দৌড়িয়েছিল, রাইট? হিয়ার র্যান ইজ ড্যাশ, হিয়ার র্যান ইজ আ ড্যাশ ভার্ব। বলেছে এখানে র্যানটা কি ভার্ব, রান থেকে র্যান হয়ে গেছে, রান হচ্ছে প্রেজেন্ট ফর্ম, র্যান হচ্ছে পাস্ট ফর্ম, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কি, রান, রান, র্যান, রান, রাইট? ওয়েল, তো এখানে পাস্ট ফর্মে র্যান, সে একটা দৌড় প্রতিযোগিতা দৌড়িয়েছিল। এখানে কি এটা পজিটিভ ভার্ব? পজিটিভ ভার্ব মানে কি, আমরা ওই যে পাঁচটা জানি, লেট, গেট, মেক, হেল্প, রাইট? এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। এছাড়াও হচ্ছে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া বোঝাবে, এরকম কিছু বোঝাচ্ছে এখানে? অবজেক্টকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া বোঝাচ্ছে যে সে একটা দৌড় প্রতিযোগিতা দৌড়িয়েছিল? না, এরকম কিছু বোঝাচ্ছে না, তার মানে এটা পজিটিভ ভার্ব হবে না, সিম্পল। এরপরে কি কাপুলেটিভ ভার্ব? কাপুলেটিভ ভার্ব মানে কি, কাপুলেটিভ কিছুক্ষণ আগেই বললাম, লিঙ্কিং ভার্বের অপর নাম কাপুলেটিভ ভার্ব, তার মানে এটা কাপুলেটিভ ভার্ব হবে না, রাইট? সুতরাং কাপুলেটিভ ভার্ব হবে না, এটা লিঙ্ক করছে না, এটা সাবজেক্টের সাথে কি অবজেক্টকে লিঙ্ক করছে? কাপুলেটিভ এই যে কমপ্লিমেন্টকে লিঙ্ক করছে? নো, করছে না। আমি কি বলতে পারবো এখানে হি ইজ ইকুয়াল টু এ রেস, মানে সে সমান একটা প্রতিযোগিতা? না, আমি তো একটা টেকনিক শিখিয়েছিলাম, লিঙ্কিং ভার্ব বের করার টেকনিক হচ্ছে যে কাপুলেটিভ সাবজেক্টের সাথে আমরা যে ভার্বটা আছে যেটাকে লিঙ্কিং ভার্ব বলবো সেখানে ওই ভার্বকে তুলে দিয়ে ইকুয়াল চিহ্ন দিয়ে কমপ্লিমেন্ট করা যাবে, রাইট? এটা আমরা একটা টেকনিক বলেছিলাম, একটা কৌশল বলেছিলাম, এরকম তো করা যাচ্ছে না, তার মানে এটা কাপুলেটিভ ভার্ব নয়। তারপরে দেখুন কগনেট ভার্ব না ফ্যাক্টিটিভ ভার্ব? আচ্ছা, ফ্যাক্টিটিভ ভার্ব মানে কি? ফ্যাক্টিটিভ ভার্ব মানে হচ্ছে ধরুন যে কোন একটা ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট আছে, ট্রানজিটিভ ভার্ব মানে অবশ্যই অবজেক্ট থাকবে, তো সেই অবজেক্ট থাকার পরেও সেই বাক্যের অর্থ পূর্ণ হচ্ছে না, তখন আরো একটা অবজেক্টকে যখন নিয়ে আসার প্রয়োজন পড়ে, আরো একটা নাউন অথবা নাউন ফ্রেজের নিয়ে আসার প্রয়োজন পড়ে, তখন সেই ভার্বকে আমরা বলি, তখন সেই ট্রানজিটিভ ভার্বকে আমরা বলি ফ্যাক্টিটিভ ভার্ব। যেমন বেশ কিছু ফ্যাক্টিটিভ ভার্ব মোস্ট কমন, ইলেক্ট, সিলেক্ট, কল, অ্যাপয়েন্ট,
কনসিডার, কিন্তু এরকম কোনো কিছু আছে এখানে? র্যান কি ওগুলোর মধ্যে পড়ে? নো, পড়ে না। তার মানে ফ্যাক্টিটিভ ভার্বও হবে না, এটা আমরা বেসিক ক্লাসে আলোচনা করেছি। তাহলে কি কগনেট ভার্ব হবে? অবভিয়াসলি কগনেট ভার্ব হবে। কগনেট ভার্ব মানে কি? কগনেট ভার্ব মানে হচ্ছে সমজাতীয়। কগনেট শব্দের অর্থ হচ্ছে সমজাতীয়। তো যখন ভার্ব এবং অবজেক্ট সমজাতীয় হয় তখন সেটাকে আমরা বলি কগনেট ভার্ব। এখানে রাইট আনসার ইজ কগনেট। দেখুন র্যান, মানুষ তো রেসই দৌড়াবে, তাই না? দেখুন র্যান আর রেস কি সমজাতীয় না? অবশ্যই সমজাতীয়, কারণ মানুষ একটা দৌড় প্রতিযোগিতাতেই দৌড়াবে। তার মানে রান তখনই করবে যখন একটা রেস আছে, রাইট? সুতরাং সেই জায়গা থেকেই বলা যাচ্ছে যে ইয়েস, এখানে যে ভার্বটা আছে র্যান সেইটা, এবং এখানে যে অবজেক্টটা রেস আছে সেই অবজেক্টটা সমজাতীয়। দ্যাটস ওয়াই এখানে আমরা এটাকে বলবো, এই র্যানকে বলবো কগনেট ভার্ব। আই হোপ ইউ হ্যাভ গট ইট অলরেডি। ওয়েল, তারপরে দেখুন তাহলে পরের লাস্ট কোশ্চেনটা, জিরান্ড ইজ রিলেটেড টু ড্যাশ। জিরান্ড ইজ রিলেটেড টু প্রোনাউন, জিরান্ড ইজ রিলেটেড টু ভার্ব, জিরান্ড ইজ রিলেটেড টু অ্যাডজেক্টিভ, নাকি জিরান্ড ইজ রিলেটেড টু অ্যাডভার্ব? বলুন তো কি হবে? এটা খুব সিম্পল, কিন্তু জানেন প্রোনাউনের সাথে কি যুক্ত না? জিরান্ডকে যদি বলতো নাউনের সাথে যুক্ত কিনা তাহলে একটু ভাবা যেত, কারণ জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন নাউনের মতো কাজ করে তাকে আমরা জিরান্ড বলি। যেহেতু নাউন নেই সুতরাং প্রোনাউনের তো প্রশ্নই আসে না, প্রোনাউন হবে না। অ্যাডজেক্টিভ হবে? অ্যাডজেক্টিভেরও কথাই আসে না কোনো। হ্যাঁ, এখানে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝাচ্ছে না। অ্যাডজেক্টিভ হতো যদি আমরা এখানে পার্টিসিপল দেখতাম, যদি বলতে পার্টিসিপল ইজ রিলেটেড টু, কারণ পার্টিসিপল কি, যখন আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন সেটাকে আমরা বলি কি বলি? আমরা পার্টিসিপল বলি, রাইট? অ্যাডজেক্টিভ। তাহলে পার্টিসিপল যদি এখানে থাকতো তাহলে আমরা একটু চিন্তা করে দেখতে পারতাম বিষয়টা যে অ্যাডজেক্টিভ হয় কিনা, কিন্তু যেহেতু জিরান্ড বলেছে অবভিয়াসলি হবে না। অ্যাডভার্ব হবে? নো, অ্যাডভার্ব হওয়ারও কোনো প্রশ্ন আসে না। তাহলে হবে কি? ভার্ব, অবভিয়াসলি ভার্ব, কারণ ভার্বেরই তো একটি প্রকার জিরান্ড, তাই না? ভার্বকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট। নন ফাইনাইটের একটা প্রকার হচ্ছে জিরান্ড, রাইট? সুতরাং আমরা অবশ্যই বলতে পারি জিরান্ড ইজ রিলেটেড টু ভার্ব। আই হোপ সো প্রত্যেকটা কোশ্চেন বোঝা গিয়েছে। অনেকে হয়তো মনে করতে পারেন যে এক একটা কোশ্চেন সলভ করার সময় এত কেন কথা বলছে, প্রত্যেকটা অপশন নিয়ে কেন কথা বলছি। প্রকৃতপক্ষে এটাই ওয়ে হওয়া উচিত, কারণ একটা কোশ্চেন যখন সলভ করছেন সেটার উত্তর জানাটা শুধু আপনার উদ্দেশ্য না, আপনার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন যখন সলভ করছি সেই প্রশ্নের বাকি অপশনগুলো কেন হচ্ছে না। তার মানে বাকি অপশনগুলো নিয়ে যখন কথা বলছি সেগুলো এক একটা রুল। তার মানে একটা কোশ্চেনে প্রায় 3 থেকে 4টা করে রুল শিখতে পারছেন। অবশ্যই এক্সপ্লেনেশন জানা খুবই জরুরি। চলুন নেক্সট আরো বেশ কিছু কোশ্চেন নিয়ে কথা বলি। হি মেড হিজ চিলড্রেন ড্যাশ দেয়ার হোমওয়ার্ক এভরি আফটারনুন। অপশনে আছে ডুইং, টু ডু, ডু, ডান। আচ্ছা, প্রথমত আমাদেরকে দেখতে হবে কোশ্চেনটা কি। হি মেড হিজ চিলড্রেন মানে তিনি তার বাচ্চাদেরকে দিয়ে হোমওয়ার্ক প্রত্যেকদিন বিকেল বেলা করিয়ে নেন। তার বাচ্চাদের দিয়ে হোমওয়ার্ক প্রত্যেকদিন বিকেল বেলা করিয়ে নেন, এটাই হচ্ছে এটার বাংলা। তো এখন এটা আমাদেরকে সলভ করতে বলেছে ডু। এখন ডু এর কোন ফর্মটা হবে, ভার্বের কোন ফর্মটা রাইট এখানে? সো আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি এখানে যে মেড আছে, এই মেডটা হচ্ছে পজিটিভ ভার্ব। কিভাবে এটা পজিটিভ ভার্ব? কারণ আমরা দেখতে পাচ্ছি তার অবজেক্ট পরবর্তী আরো একটা ভার্বের প্রয়োজন পড়ছে। যখনই মেড অর্থাৎ মেকের ফর্ম থাকবে মেড, তখন যদি তার পরবর্তী অবজেক্টের পর আরো একটা ভার্বের প্রয়োজন পড়ে এবং খুব সহজ কথায় অবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নেওয়া বোঝায়, তাহলে সেইটা তখন পজিটিভ ভার্ব হয়ে যাবে। যেমনটা এখানে অবজেক্ট হচ্ছে হিজ চিলড্রেন, রাইট? তার মানে এই যে হিজ চিলড্রেন তার বাচ্চাদেরকে দিয়ে, তার সন্তানদেরকে দিয়ে কি হোমওয়ার্ক করিয়ে নিচ্ছে। যেহেতু তার সন্তানদেরকে দিয়ে হোমওয়ার্ক করিয়ে নেওয়াকে বোঝাচ্ছে, ইট মিনস যে এই মেড এখানে পজিটিভ ভার্ব। আর আমরা পজিটিভ ভার্বের ক্ষেত্রে কি জানি যে মেড যখন থাকবে পজিটিভ ভার্ব হিসেবে, তার পরবর্তী যে অবজেক্টটা থাকবে তার পরবর্তী অবজেক্ট অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্মে হবে, রাইট? ভি1 ফর্মে হবে। তার মানে কি হি মেড হিজ চিলড্রেন, এখানে ভার্বের ভি1 ফর্ম কোনটা? এই হচ্ছে ডু। তার মানে টু ডু ইনফিনিটিভ হবে না, ডুইং পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল হবে না, ডান এটাও হবে না, ভার্বের পাস্ট পার্টিসিপলও হবে না। হবে কি? ভার্বের বেস ফর্ম। কারণ আমরা ওই যে স্ট্রাকচারে শিখে এসেছি পজিটিভ ভার্বের যে মেকের পর অলওয়েজ ব্যক্তিবাচক অবজেক্ট হোক বা বস্তুবাচক অবজেক্ট হোক, যেই অবজেক্টই হোক না কেন মেকের পর অলওয়েজ ভার্বের বেস ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম হবে, রাইট? সো দ্যাটস ওয়াই আমরা এখানে ডু ইউজ করলাম। এবং পরের কোশ্চেনটা ভালোভাবে যদি নোটিস করি দেখতে পাবো সেম রুলের, এটা আপনাদের পারা উচিত, সেম রুলের আরো একটা কোশ্চেন। এন্ড সেটা কি দেখুন, নাম্বার 2 বলেছে আওয়ার টিচার মেক্স আস ড্যাশ ভেরি হার্ড ওয়ার্ক।
টু ওয়ার্ক, শুধু ওয়ার্ক, ওয়ার্কিং না ওয়ার্কড, সেম সেম রুল। দেখুন এখানেও মেক্স আছে, মানে আমাদের শিক্ষক আমাদেরকে দিয়ে কঠোর পরিশ্রম করিয়ে নেয়। তাহলে আমাদেরকে দিয়ে যেহেতু কোনো একটা কাজ করিয়ে নেওয়া বোঝাচ্ছে, কঠোর পরিশ্রম করিয়ে নেওয়া বোঝাচ্ছে, তার মানে এখানে মেক হচ্ছে পজিটিভ ভার্ব, যেহেতু অবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নেওয়া বোঝাচ্ছে। এই জন্য মেকের রুলটা কি, ওই যে মেক পরবর্তী সাব অবজেক্ট যেটাই হোক, বস্তুবাচক হোক বা ব্যক্তিবাচক হোক, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ইট মিনস এখানে টু ওয়ার্ক ইনফিনিটিভ হবে না, ওয়ার্কিং প্রেজেন্ট পার্টিসিপল হবে না, ওয়ার্কড পাস্ট পার্টিসিপল হবে না, কি হবে, ওয়ার্ক হবে। কি হবে, ওয়ার্ক হবে। কারণ কি, মেকের পর ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হয়। দ্যাটস ওয়াই এখানে রাইট আনসার শুধু ওয়ার্ক, অর্থাৎ এখানে রাইট আনসার ইজ ওয়ার্ক। আওয়ার টিচার মেক্স আস ওয়ার্ক ভেরি হার্ড। তার মানে কি বোঝা যাচ্ছে যে পজিটিভ ভার্বের স্ট্রাকচার গুলো আপনার একদম আত্মস্থ থাকতে হবে আপনার মেমোরিতে, রাইট? তাহলে আপনার এগুলো সলভ করা তুরির ব্যাপার, এক তুরির ব্যাপার। ওয়েল, তাহলে 3 নম্বর কোশ্চেনটা এবার দেখুন। 3 নম্বর কোশ্চেন কি বলেছে। আমি এগুলো কিন্তু সবগুলোই মোটামুটি বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন, শিওর থাকেন, এবং বিভিন্ন এক্সামে আসা কোশ্চেন, কম্পিটিটিভ এক্সামে আসা কোশ্চেন। সুতরাং এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং এগুলোতে যে রুলগুলো কথা বলছি সেটা আরো বেশি ভালোভাবে মনে রাখবেন। কোশ্চেনগুলো তো অবশ্যই মনে রাখবেনই, মনে রাখার চেষ্টা করবেন, পাশাপাশি রুলগুলো মাস্ট মনে রাখতেই হবে। থার্ড কি, দ্য বেস ফর্ম অফ এ ভার্ব ইজ কল্ড ড্যাশ। একটা ভার্বের বেস ফর্মকে কি বলা হয়? উইক ভার্ব না তো। উইক ভার্ব বলতে কি, উইক ভার্ব বলতে বোঝায় যখন ভার্বের সঙ্গে ডি বা ইডি বা টি যোগ করে, ডি অথবা ইডি অথবা টি যোগ করে আমরা ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করি, তখন সেটাকে উইক ভার্ব বলে। আর স্ট্রং ভার্ব কি, স্ট্রং ভার্ব মানে হচ্ছে যে যখন ভার্বের মধ্যবর্তী ভাওয়েল চেঞ্জ হয়ে ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তখন সেটাকে স্ট্রং ভার্ব বলে। তার মানে এখানে উইক ভার্ব হবে না, স্ট্রং ভার্ব হবে না। এখানে বলেছে যে ভার্বের বেস ফর্মকে কি বলা হয়? স্ট্রং উইক ভার্ব বলা হয়? নো। স্ট্রং ভার্ব বলা হয়? নো। ট্রানজিটিভ ভার্ব বলা হয়? ট্রানজিটিভ ভার্ব মানে কি, যে ভার্বের পর অবজেক্ট থাকবে, তো এটার সাথে ভার্বের বেস ফর্মের কোনো সম্পর্ক নেই, তার মানে ট্রানজিটিভ ভার্বও হবে না। তাহলে নাম্বার 1 কি আছে? নাম্বার 1 আছে অ্যান ইনফিনিটিভ। তার মানে ভার্বের বেস ফর্মকে কি ইনফিনিটিভ বলা হয়? ইয়েস। আমরা কি জানি যে টু এর পর যখন ভার্বের বেস ফর্ম ইউজ করি আমরা, তখন সেটাকে আমরা ইনফিনিটিভ বলি। তার মানে টু এর পরে একমাত্র ভার্বের বেস ফর্ম যেহেতু বসে, তার মানে আমরা বলতে পারি ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলা হয়। মনে রাখবেন, ভার্বের বেস ফর্মকে কি বলা হয়? ইনফিনিটিভ। এটাই হচ্ছে সেই কোশ্চেন, দ্য বেস ফর্ম অফ এ ভার্ব ইজ কল্ড অ্যান ইনফিনিটিভ। আই থিংক আপনাদের মনে থাকবে ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলে। তাহলে পরের কোশ্চেনটা দেখুন। পরের কোশ্চেন কি বলেছে, হি ওয়াজ টু এক্সহস্টেড। এক্সহস্টেড মানে কি? টায়ার্ড। এক্সহস্টেড মানে হচ্ছে টায়ার্ড, ক্লান্ত। সে এতই ক্লান্ত ছিল যে হি ডিসাইডেড টু, সে সিদ্ধান্ত নিয়েছিল, টু ড্যাশ ডাউন ফর এ হোয়াইল। ফর এ হোয়াইল মানে হচ্ছে কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য। সে এতটাই টায়ার্ড ছিল যে সে সিদ্ধান্ত নিয়েছিল কিছু সময়ের জন্য কি করার জন্য, কিছু সময় কি করার জন্য, অবশ্যই রেস্ট টাইপের কিছু একটা হবে, অর্থ দেখেই বোঝা যাচ্ছে। তো লে, লে মানে কি? এই লে মানে হচ্ছে রাখা, ঠিক আছে, রাখা। এখন এই রাখার পাস্ট ফর্ম কি? লেইট। পাস্ট পার্টিসিপল ফর্ম কি? লেইট। তার মানে লে হবে না। সে এতই ক্লান্ত ছিল যে সে সিদ্ধান্ত নিয়েছিল সেখানে কিছুক্ষণের জন্য রাখা, মানে লে ডাউন না, এরকম এটা হয় না। তার মানে লে অন টু বি, রাইট? তারপরে লেইট হবে না, এই যে দেখুন লেইর পাস্ট ফর্ম হচ্ছে আর পাস্ট পার্টিসিপল হচ্ছে লেইট, তার মানে লেইটও হবে না। তাহলে কি লাই হবে নাকি নান হবে? নান তো হবেই না, কারণ হচ্ছে লাই হবে। লাই মানে কি? এই লাই মানে হচ্ছে আপনারা একটা জানেন যে মিথ্যা বলা, হ্যাঁ, মিথ্যা কথাকে আমরা লাই বলি বা মিথ্যাকে লাই বলি, বাট এখানে লাই বলতে বোঝাচ্ছে শুয়ে পড়া। এই যে লাই, তারপরে পরে দেখুন একটা ইয়ে আছে, প্রিপোজিশন আছে ডাউন। এই লাই ডাউন মানে হচ্ছে শুয়ে পড়া। তার মানে এখানে রাইট আনসার উড বি এই লাই ডাউন। মানে হি ওয়াজ টু এক্সহস্টেড দ্যাট হি ডিসাইডেড টু লাই ডাউন ফর এ হোয়াইল। এটা মানে হচ্ছে সে এতই ক্লান্ত ছিল যে সে কিছুক্ষণের জন্য শুয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছিল। সো ওকে, যদি 4 নাম্বারটা বুঝতে পারেন তাহলে চলুন 5 নাম্বারটা। 5 নাম্বার কোশ্চেন কি বলেছে, হি ডেয়ার নট টু টাচ মি, মানে তার সাহস নেই আমাকে টাচ করার, রাইট? ওয়েল, তো বলেছে এখানে হিয়ার ডেয়ার ইজ ড্যাশ। ডেয়ার এখানে কি ভার্ব? এই যে এই সেন্টেন্সে হি ডেয়ার নট টাচ মি, এখানে ডেয়ারটা কি ভার্ব বলেছে? এটা কি মেইন ভার্ব, এটা কি সেমি মডাল ভার্ব, এটা কি মডাল ভার্ব, নাকি কি বলেছে ওখানে? পিওর অক্সিলারি ভার্ব।
আচ্ছা, প্রথমত এলিমিনেশন করি আমরা, মানে বাদ দিয়ে দিই। এটা কি মেইন ভার্ব হবে? এটা এখানে মেইন ভার্ব না। যদি মেইন ভার্ব হতো, কেন মেইন ভার্ব না কেউ কি বুঝতে পারছেন? এটা মেইন ভার্ব এই কারণে না, যেহেতু এখানে সেন্টেন্সটার বাংলা এরকম দাঁড়াচ্ছে, হি ডেয়ার নট টাচ মি, সে আমাকে স্পর্শ করার সাহস রাখে না, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইট? আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু এবং সাবজেক্ট যেহেতু হি, মানে থার্ড পারসন সিঙ্গুলার, যদি ডেয়ার এখানে মূল ভার্ব হতো, মানে মেইন ভার্ব হতো, তাহলে অবশ্যই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য ভার্বের সঙ্গে এস যুক্ত হতো, ডেয়ার্স হয়ে যেত। বাট সেটা হয়নি, তার মানে এটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব অবশ্যই না, রাইট? এবং পরেরটা কি? সেমি মডাল ভার্ব। এমনিতে আমরা জানি যে নিড এবং ডেয়ার কে সেমি মডাল ভার্ব বলে, পিওর সেমি মডাল ভার্ব বলে, কিন্তু এখানে কি এটা সেমি মডাল ভার্ব বলা হবে? এখানে কোশ্চেন করেছে এই সেন্টেন্সে ডেয়ার কি ভার্ব, তার মানে এখানে সেমি মডাল হবে না, এই সেন্টেন্সে সেমি মডাল হিসেবে ব্যবহার হয়নি। আমাদের যদি একদম মানে এক্সট্রা করে জিজ্ঞেস করে যে নিড এন্ড ডেয়ার কে কি সেমি মডাল ভার্ব বলা হয় কিনা, সে সময় আমরা বলবো ইয়েস, নিড এন্ড ডেয়ার সেমি মডাল ভার্ব। তার মানে সে সময় নিড এবং ডেয়ার মডাল হিসেবেও ব্যবহৃত হয়, মেইন ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। কিন্তু এখানে সেটা বোঝাচ্ছে না, এখানে বলছে এই সেন্টেন্সে কিভাবে ডেয়ার ব্যবহৃত হয়েছে, এই সেন্টেন্সে মডাল হিসেবে ব্যবহৃত হয়েছে। পিওর অক্সিলারি ভার্ব তো হবেই না, হ্যাঁ, এটা পিওর অক্সিলারি হবে না, মডাল ভার্ব হবে। কারণ কি জানি, নিড ডেয়ার এগুলো হচ্ছে মডাল ভার্ব, কিন্তু এই সেমি মডাল বলতে পারবো নিড ডেয়ার কে, কিন্তু এই সেন্টেন্সে আমরা সেমি মডাল বলবো না, কারণ এই সেন্টেন্সের ব্যবহারটা হয়েছে মডাল হিসেবে, রাইট? এখানে ডেয়ার এর পর ভার্বের বেস ফর্ম এই যে টাস ইউজ করা হয়েছে যেহেতু, সুতরাং বোঝাই যাচ্ছে যে এই ডেয়ারটা এখানে মডাল ভার্ব, নট সেমি মডাল। এক্সট্রা ভাবে যখন জিজ্ঞেস করা হবে যে নিড এন্ড ডেয়ার সেমি মডাল কিনা, সে সময় আমরা বলবো ইয়েস, নিড ডেয়ার সেমি মডাল। বাট এই সেন্টেন্সে যেহেতু জিজ্ঞেস করেছে, এটা মস্তিষ্কে রাখবেন, হ্যাঁ, যে হঠাৎ করে দেখা যাচ্ছে আপনারা অপশন সেমি মডাল লিখেছেন, ওটা দাগিয়ে দিলেন, হবে না কিন্তু। অবশ্যই ডেয়ার এখানে এই সেন্টেন্সে মডাল ভার্ব হিসেবেই ব্যবহৃত হয়েছে। সেটার প্রমাণ কি? যে মডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম হয়, এই কারণে টাচ থেকে টাস্ট হয়নি, টাচের প্রেজেন্ট ফর্মেই আছে, বেস ফর্মেই আছে, টাচই আছে। সো চলুন আমরা আরো কয়েকটা কোশ্চেন নিয়ে কথা বলি। ওয়েল ভার্বের এবং কোয়াজিটিভ ভার্বের আরো নতুন 5টা কোশ্চেন এবং সর্বশেষ এই 5টা কোশ্চেন। এখন পর্যন্ত লাস্ট ক্লাসে এবং আজকের ক্লাসে যতগুলো ভার্ব এন্ড কোয়াজিটিভ ভার্ব নিয়ে কোশ্চেন সলভ করা হয়েছে, এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। এছাড়াও একটা নির্দিষ্ট প্র্যাকটিস বুক নেবেন, সেগুলো থেকেও প্রচুর পরিমাণে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আপনাদের মনে রাখতে হবে, যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবেন, যত বেশি এক্সাম দিবেন বাসায় নিজে নিজে বসে, প্লাস কোথাও এক্সাম দিলে তো ভালো কোনো মাধ্যমে বা কোনো একটা প্রতিষ্ঠানে দিলে তো ইটস বেটার। বাট যদি সেই সুযোগ অপরচুনিটি না থেকে থাকে, তাহলে আপনি চাইলে বাসাতেও একটা নির্দিষ্ট বুকস বা বেশ কিছু বই কিনে নিয়ে বেশ ভালো এক্সাম দিতে পারবেন। এবং এক্সাম দেওয়াটাও প্রচুর জরুরি, নিজে নিজে এক্সাম দেওয়াটা অনেক বেশি জরুরি, নিজে নিজে এই কোশ্চেন গুলো প্র্যাকটিস করাটাও অনেক বেশি জরুরি। যা করলাম এগুলো প্রয়োজনে আবার ডাবল স্পিডে পরে আবার ক্লাসটা দেখবেন, কিন্তু এগুলো এমন ভাবেই দেখবেন যাতে রুল গুলো মনে থাকে, প্লাস এখানে যে প্রত্যেকটা অপশানে এক একটা রুল তৈরি হচ্ছে, সেই রুল গুলো মনে রাখবেন, প্লাস এই কোশ্চেন গুলো নিজের মস্তিষ্কে আত্মস্থ করার চেষ্টা করবেন। তো চলুন প্রথম কোশ্চেনটা কি বলেছে একটু নোটিস করুন। দেখুন, ইট ইজ ডিফিকাল্ট টু পাস দিস অ্যাডমিশন টেস্ট, মানে এটা খুব কঠিন যে এই ভর্তি পরীক্ষায় পাশ করা, উত্তীর্ণ হওয়া। হিয়ার ডিফিকাল্ট ইজ ড্যাশ, এই যে বলা হয়েছে ইট ইজ ডিফিকাল্ট টু পাস দিস অ্যাডমিশন টেস্ট, তো এখানে ডিফিকাল্টটা কি? একটা নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি কমপ্লিমেন্ট? দিস ইজ দ্য কোশ্চেন, রাইট? সো আপনাদের ফাইন্ড আউট করতে হবে এটা কোন পার্টস অফ স্পিচ বা এনিথিং এলস বা অন্য কিছু কিনা। তো দেখুন, এটা কি নাউন? ইট ইজ ডিফিকাল্ট? নো, এটা নাউন না, এটা নাম বোঝাচ্ছে না, তার মানে এটা নাউন হবে না। ইট ইজ ডিফিকাল্ট মানে এটা কঠিন, এটা কি অ্যাডজেক্টিভ? হ্যাঁ, এক সেন্সে এটা অ্যাডজেক্টিভ হতে পারে। ডিফিকাল্ট মানে কি? কঠিন, তো একটা বিশেষ অবস্থা বোঝাচ্ছে, রাইট? ডিফিকাল্ট এটা কঠিন, এই এক্সামে পাস করা, অ্যাডমিশন টেস্টে পাস করা, উত্তীর্ণ হওয়া একটু কঠিন, সুতরাং এটা কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। কিন্তু আমাদের দেখতে হবে যে অ্যাডজেক্টিভের চেয়েও ভালো কোনো অপশন আছে কিনা। তো দেখুন, নাম্বার সি বলেছে অ্যাডভার্ব কিনা। এটা কি অ্যাডভার্ব? অ্যাডভার্ব হওয়ার প্রশ্নই আসে না। অ্যাডভার্ব মানে অবশ্যই ভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে হবে, তো এরকম কিছু বোঝাচ্ছে না এখানে। হ্যাঁ, ডিফিকাল্ট এটা বোঝাচ্ছে না। কমপ্লিমেন্ট, এবার হচ্ছে
যুদ্ধ কার সাথে? অ্যাডজেক্টিভের সাথে কমপ্লিমেন্টের যুদ্ধ। এটা কি অ্যাডজেক্টিভ দেব নাকি কমপ্লিমেন্ট দেব? কমপ্লিমেন্ট মানে কি আমি আপনাদের আলোচনা হয়তো করেছিলাম ভার্বে একটুখানি, যে কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে যখন অবজেক্ট পরবর্তী এমন কোন একটা অ্যাডজেক্টিভ থাকবে যে অ্যাডজেক্টিভটা ওই অবজেক্টেরই ওই সাবজেক্টেরই পরিপূরক। যখন সাবজেক্ট পরবর্তী আই রিপিট, যখন সাবজেক্ট পরবর্তী ভার্বের পরে কোন একটা অ্যাডজেক্টিভ থাকবে যে অ্যাডজেক্টিভটা কিনা সাবজেক্টেরই পরিপূরক। অর্থাৎ পরিপূরক বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ এই যে এখানে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটা সমান এই সাবজেক্ট, বা এই সাবজেক্ট সমান এই ডিফিকাল্ট। যেমন আমি একটা এক্সাম্পল দেই, মনে করুন বললাম যে হি, যদি এটা আলোচনা করেছি আই থিংক, হি ইজ আ ডক্টর, রাইট? তো দেখুন যে এই যে হি সমান ডক্টর না, এবং এই ডক্টর যে সেটাই তো হি, এটাকেই পরিপূরক বলে। অর্থাৎ হি এর উপর ডক্টরের হচ্ছে একটা পরিচয়, অর্থাৎ হি যে সেটাই ডক্টর, ডক্টর যে সেটাই হি। তার মানে হি ইজ ইকুয়াল টু, ইজ কে সরিয়ে দিয়ে, এই ভার্বটাকে সরিয়ে দিয়ে যদি আমি হি ইজ ইকুয়াল টু ডক্টর বলতে পারি, তার মানে হচ্ছে যে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? এই সাবজেক্টের কমপ্লিমেন্ট। তো সুতরাং দেখুন তো, যেটা ইট সেটাই ডিফিকাল্ট না, যেটা কঠিন সেটাই ইট, যেটা ইট সেটাই ডিফিকাল্ট। ইট ইজ ডিফিকাল্ট। তার মানে বলতে পারি যে ইটের কমপ্লিমেন্ট হচ্ছে ডিফিকাল্ট। তার মানে এখানে আবার এটাও জানছি যে সেটা অবশ্যই কোনো একটা অ্যাডজেক্টিভ হবে, কমপ্লিমেন্টটা এক রকমের অ্যাডজেক্টিভ হবে। তাহলে অ্যাডজেক্টিভ দেব না কমপ্লিমেন্ট দেব? অবশ্যই আমরা কমপ্লিমেন্ট দেব, কারণ সব অ্যাডজেক্টিভ তো আবার কমপ্লিমেন্ট হয় না, তাই না? সুতরাং আমরা অ্যাডজেক্টিভটা বেস্ট আনসার আমাদের না, বেস্ট আনসার হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। আই থিংক বুঝতে পেরেছেন। এর পরের কোশ্চেনটা দেখুন, পরের কোশ্চেনটা কি বলেছে? রিভার ফ্লোস হোয়াট কাইন্ড অফ ভার্ব ফ্লোস ইজ? মানে নদী প্রবাহিত হয়, এখানে প্রবাহিত হওয়া ফ্লো, এই ফ্লোটা কি ভার্ব? খুব সহজ, অনেকবার আলোচনা করেছি। দেখুন এটা কি ইন্ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, কজেটিভ ভার্ব না কাপুলেটিভ ভার্ব? কাপুলেটিভ ভার্ব মানে কি? যে লিঙ্কিং ভার্ব। এটা কি লিঙ্কিং ভার্ব বোঝাচ্ছে? না, কোনো ভার্বের সাথে যুক্ত করছে না, তার মানে এটা লিঙ্কিং না। পজিটিভ ভার্ব, ওই যে পজিটিভ যেগুলো শিখেছি আমরা, হ্যাভ, গেট, লেট, ওইরকম কিছু অন্য মানে অবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নেওয়া বোঝাচ্ছে? না, তার মানে পজিটিভ ভার্বও হবে না। তাহলে কি ট্রানজিটিভ ভার্ব মানে কি? যে ভার্বের অবজেক্ট থাকবে। এখানে কি অবজেক্ট আছে? অবজেক্ট বের করার নিয়ম কি? ভার্বকে প্রশ্ন করব, কি বা কাকে দ্বারা প্রশ্ন করুন তো। নদী কি প্রবাহিত হয়? উত্তর আছে? নেই। নদী কাকে প্রবাহিত হয়? উত্তর আছে? নেই। তার মানে ট্রানজিটিভ ভার্ব হবে না, কারণ এর অবজেক্ট নেই। অবজেক্ট নেই, তার মানে সেই ভার্বকে কি বলা যায়? ইনট্রানজিটিভ ভার্ব। যেই ভার্বের অবজেক্ট থাকে না সেই ভার্বকে আমরা বলতে পারি ইনট্রানজিটিভ ভার্ব। দ্যাটস ওয়াই উই ক্যান সে দ্যাট যে এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এই ভার্বের অবজেক্ট নেই। আই থিংক ইউ হ্যাভ গট ইট। এটা যদি বোঝেন তাহলে পরের কোশ্চেনটা নোটিস করুন। পরের কোশ্চেনটা কি দেখুন, নো সেন্টেন্স ক্যান বি ফর্মড উইদাউট দ্য ড্যাশ। কোনো বাক্যই গঠিত হতে পারবে না, কোনো বাক্যই ফর্ম হতে পারবে না, গঠন করা সম্ভব নয় উইদাউট দা, কি ছাড়া? ট্রানজিটিভ ভার্ব ছাড়া, নাকি প্রিন্সিপাল ভার্ব ছাড়া, নাকি ফ্যাক্টিটিভ ভার্ব ছাড়া, নাকি ইনট্রানজিটিভ ভার্ব ছাড়া? ইনট্রানজিটিভ মানে কি? ইনট্রানজিটিভ মানে কেবলই বললাম যে ভার্বের পর অবজেক্ট থাকবে না। তো কোনো ভার্বের পর অবজেক্ট থাকুক বা না থাকুক সেটার সাথে কোনো সেন্টেন্স গঠন হওয়ার সম্পর্ক নেই, তার মানে ইনট্রানজিটিভ হবে না। আচ্ছা, ফ্যাক্টিটিভ মানে কি? ফ্যাক্টিটিভ ভার্ব মানে যে ট্রানজিটিভ ভার্বের পর, অর্থাৎ একটা ভার্বের অবজেক্ট আছে কিন্তু ওই অবজেক্ট থাকা সত্ত্বেও সেই ভার্বের অর্থ সম্পূর্ণতা পাচ্ছে না। যদি অর্থ সম্পূর্ণতা না পায়, তখন যদি আমাকে আরো একটা নাউন অথবা নাউন ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ নিয়ে আসার প্রয়োজন পড়ে, তাহলে তখন সেই ভার্বকে বলা হয়, সেই সেন্টেন্সের ভার্বকে বলা হয় ফ্যাক্টিটিভ। তার মানে এরকম কোনো কিছু ভার্বের দরকার পড়ে না কোনো একটা বাক্য গঠনের বাধ্যবাধকতায়, তার মানে ফ্যাক্টিটিভও হবে না। তারপরে কি দেখুন, প্রিন্সিপাল নাকি ট্রানজিটিভ? ট্রানজিটিভ মানে কি? ইনট্রানজিটিভ মানে যদি অবজেক্ট না থাকা হয় ভার্ব, তাহলে ট্রানজিটিভ মানে হচ্ছে যে ভার্বের অবজেক্ট আছে, তার মানে সেটার সাথেও একটা সেন্টেন্স গঠন হওয়ার কোনো সম্পর্ক নেই, বাধ্যবাধকতা নেই। তাহলে বাধ্যবাধকতা কি? প্রিন্সিপাল ভার্ব। আপনি এমন একটা সেন্টেন্স গঠন করে দেখান যেখানে প্রিন্সিপাল ভার্ব নেই, সম্ভব নয়, এমন সেন্টেন্স তৈরি করাই সম্ভব নয়। তো সেটাই বলা হয়েছে, নো সেন্টেন্স, কোন বাক্যই ক্যান বি ফর্মড, তৈরি হতে পারে না উইদাউট দা প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব, মানে প্রধান ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সই তৈরি হতে পারে না। আই থিংক এটা বুঝতে পেরেছেন। এটা যদি বুঝে যান তাহলে পরের কোশ্চেনটা লক্ষ্য করুন। দেখুন পরের কোশ্চেনটা কি বলেছে, দ্য অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনাটি, ড্যাশ লাস্ট নাইট,
গত রাতে অ্যাক্সিডেন্টটা কি? অকার মানে কি? দেখুন অপশনগুলো কি বলেছে, ওয়াজ অকার্ড, ইজ অকার্ড, অকার্ড নাকি হ্যাজ অকার্ড। অকার্ড মানে হচ্ছে ঘটা, অকার্ড মানে ঘটা। তো বলেছে যে দুর্ঘটনাটি গত রাতে ঘটেছিল। তো দেখুন লাস্ট নাইট এটা একটা অ্যাডভার্ব। তো আমরা জানি যে কিছু অ্যাডভার্ব আছে যেগুলো দেখলেই বুঝে যাব সেটা কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন ইয়েস্টারডে হলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স, কোনো সন্দেহ নাই। লাস্ট নাইট থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স, কোনো সন্দেহ নাই। এরকম দ্য প্রিভিয়াস ডে থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এগুলো বেশ কিছু অ্যাডভার্ব যেগুলো সাইন দেখলে আমরা বুঝতে পারি সেটা কোন টেন্স হবে। তো এখান থেকেও সেটা বোঝা যাচ্ছে যে দ্য অ্যাক্সিডেন্ট ড্যাশ লাস্ট নাইট, এটার মানে হচ্ছে যে গত রাতে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল, অকার মানে ঘটা। তাহলে লাস্ট নাইট দেখে বুঝতে পারছি এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, তার মানে অবশ্যই এখানে পাস্ট ফর্ম হবে। আচ্ছা এটা ভালো কথা, কিন্তু এখানে আরো একটা ঝামেলা আপনাদের মস্তিষ্কে বাঁধতে পারে। সেটা কি? আপনারা জানেন যে যখন বস্তুবাচক কোনো কিছু, ম্যাক্সিমাম সময় বস্তুবাচক কোনো কিছু যদি সাবজেক্টের অবস্থানে থাকে তাহলে সেটা সাধারণত প্যাসিভ ভয়েসে হয়ে থাকে, অ্যাক্টিভ না হয়ে সেটা প্যাসিভ ভয়েসে হয়ে থাকে। তো এরকম কোনো ব্যাপার কি এখানে আছে? না, এরকম ব্যাপার নেই, কারণ এক্ষেত্রে এটা প্যাসিভ না এই কারণে যে অকার, অকার মানে হচ্ছে ঘটা, অকার, আচ্ছা অকার, অকার্ড মানে হচ্ছে ঘটা, ঠিক আছে। তো এই যে ঘটা, ঘটে যাওয়া, তো ঘটে যাওয়া কি কোনো প্যাসিভ ফর্ম বোঝায়? না, এই অকারটা হচ্ছে, এই অকারটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনট্রানজিটিভ ভার্ব। কি? ইনট্রানজিটিভ ভার্ব। কেন ইনট্রানজিটিভ ভার্ব বলুন তো? ইন্ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে এই ভার্বের পর ম্যাক্সিমাম সময় কোনো অবজেক্ট থাকে না, আর যেই ভার্বের পর অবজেক্ট ব্যবহার করতে পারি না সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ইন্ট্রানজিটিভ ভার্ব। তো অকার্ড ছাড়াও আরো বেশ কিছু ভার্ব আছে, আপনারা একটা নির্দিষ্ট গ্রামার বই ফলো করবেন, দেখবেন যে সেখানে বেশ কিছু ভার্ব থাকবে, একটা লিস্ট দেওয়া থাকবে, ওগুলো ম্যাক্সিমাম টাইমই ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং এটাকে আমরা ইন্ট্রানজিটিভ ভার্ব যেহেতু, তার মানে ইন্ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট যেহেতু থাকে না, আর যার অবজেক্ট থাকে না তার প্যাসিভ ফর্ম হয় না। সুতরাং বলতে পারি যে এটা শুধু পাস্ট ইনডিফিনিট টেন্সের ফর্মটাই হবে, এখানে প্যাসিভ বুঝাচ্ছে না। এই কারণে আমরা ওয়াজ অকার্ডও ইউজ করব না, হ্যাজ অকার্ডও ইউজ করব না, বা ইজ অকার্ডও ইউজ করব না, আমরা ইউজ করব পাস্ট ফর্ম অকার্ড। আই থিংক বুঝতে পেরেছেন। প্রথম কথাটা হচ্ছে এটা প্যাসিভ ভয়েস বোঝাচ্ছে না, কারণ অকার হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্ব মানে যার অবজেক্ট থাকবে না, আর অবজেক্টই যার থাকবে না তার আবার কিভাবে আপনি প্যাসিভ ভয়েস করবেন, তাই না? সুতরাং এটা রাইট আনসার উড বি পাস্ট ইনডিফিনিট টেন্সের অকার্ড। এবং লাস্ট কোশ্চেনটা আপনারা নোটিস করুন, দেখুন লাস্ট কোশ্চেনটা কি দেওয়া আছে। লাস্ট কোশ্চেনটা দেওয়া আছে যে মাই প্যারেন্টস গট মি ড্যাশ ইনসাইড, আমার বাবা মা আমাকে ভেতরে থাকতে বাধ্য করেছিল। তো দেখুন এখানে আপনাকে লক্ষ্য করতে হবে যে গট, এই গট, গট কোথা থেকে এসেছে? গেট থেকে এসেছে, আর গেট কি? পজিটিভ ভার্ব। এখানে গেট পজিটিভ ভার্ব কিভাবে বুঝতে পাচ্ছি? যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে গটের পর একটা অবজেক্ট আছে এবং অবজেক্ট পরবর্তী আরো একটা ভার্বের প্রয়োজন পড়ছে, তার মানে বোঝা যাচ্ছে ইয়েস এটা অন্যকে দিয়ে করিয়ে নেওয়া বোঝাচ্ছে, যে আমাকে রুমে থাকতে বা যেখানেই হোক আমাকে থাকতে, ভেতরে থাকতে বাধ্য করেছিল, এটা রুমেরই বোঝাচ্ছে। যে রুমে থাকতে বাধ্য করাচ্ছে মানে অন্যকে দিয়ে কোনো একটা কাজ করানো বোঝাচ্ছে, বাই প্যারেন্টস মানে বাবা মাকে দিয়ে, তার মানে অবশ্যই গেট এখানে পজিটিভ ভার্ব। আর যেহেতু পজিটিভ ভার্ব, আর আমরা রুল কি শিখেছি পজিটিভ ভার্বে, যে গেটের পর যখন বস্তুবাচক অবজেক্ট থাকবে তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, মানে V3 ফর্ম হবে। আর শিখেছি যে গেটের পর যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে তার পরবর্তী ভার্বের ইনফিনিটিভ হবে। ইনফিনিটিভ মানে কি? টু এর পর ভার্বের বেস ফর্ম হবে, রাইট? তার মানে আমরা এখানে টু এর পর ভার্বের বেস ফর্ম কোনটা আছে সেটা আঁকাবো, তার মানে টু স্টে, দ্যাট ইজ দ্য রাইট আনসার। তার মানে স্টেইটও হবে না, স্টেও হবে না, স্টেইংও হবে না, রাইট আনসার ইজ ইনফিনিটিভ, টু স্টে মানে ভার্বের টু এর পর ভার্বের বেস ফর্মটাই হচ্ছে রাইট আনসার। ইট উড বি মাই প্যারেন্টস গট মি টু স্টে ইনসাইড। আই থিংক আপনি বুঝতে পেরেছেন। তো আপনাদের লাস্ট কথা যে ভার্ব এন্ড পজিটিভ ভার্বের উপর যদি আপনাদের আরো কোনো বই থেকে থাকে, আরো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে থাকুন, তাহলেই ভার্ব এন্ড পজিটিভ ভার্ব সম্পর্কে আপনাদের ভালো একটা আইডিয়া মাথায় চলে আসবে, এবং ভার্ব এবং পজিটিভ ভার্ব থেকে আসলে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন। আর আরো একটা কথা, যে আমি কিন্তু আপনাদের গ্রামারটা করাচ্ছি, আমি প্রতিদিনের মতো বরাবরের মতো আবারও বলছি যে গ্রামার আমি করাচ্ছি ঠিক আছে, বাট মেমোরাইজিং পার্ট গুলো যেগুলো আপনাদের বলেছি
যেমন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়ম, ফ্রেজ, তারপর ট্রান্সলেশন, এই যে যেই টপিকগুলো দিয়েছি আপনাদের, সেগুলো আপনারা নিজেদের দায়িত্বে প্রতিদিন 50টা করে 30টা করে নিয়ে মুখস্থ করতে থাকুন নিজেদের ক্যাপাবিলিটি অনুযায়ী, এবং সেগুলোকে রিভাইজ দিন প্রতিদিন। সুতরাং মেমোরাইজিং পার্টটা আপনার দায়িত্ব, আর গ্রামার পার্টটা তো আমি করাচ্ছি। প্রতিদিন প্র্যাকটিস করুন, ডিডিএড টেকের সাথে যুক্ত থাকুন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে। আমরা আপনাদের সাথে হেল্প অলওয়েজ প্রস্তুত। সো দেখা হচ্ছে ভেরি সুন নেক্সট ক্লাসে। ধন্যবাদ সবাইকে।